সমস্ত ছাত্রছাত্রীদের ওয়েলকাম জানাচ্ছি। আজকে ভিডিও টপিক হচ্ছে সাবজেক্ট, প্রেডিকেট এবং কমপ্লিমেন্ট। Every complete meaningful sentence has two parts, subject and predicate. তার অর্থ হলো যে ইংরেজিতে একটি যদি অর্থবহুল বাক্য হয় সেই বাক্যের দুটি অংশ থাকবে, একটা হচ্ছে সাবজেক্ট এবং একটা হচ্ছে প্রেডিকেট। তো দেখে নিই সাবজেক্ট কি। There is an illusion in many students that a subject is placed in the beginning of a sentence. তো অধিকাংশ ছাত্রদের মধ্যেই একটা ভুল ধারণা হয়ে যায় স্কুল থেকেই যে সাবজেক্ট মানেই হচ্ছে বাক্যের শুরুতে যে বসবে ভার্বের আগে। আ সাবজেক্ট মে বি এনিহোয়ার ইন আ সেন্টেন্স। আসলে একটা বাক্যের মধ্যে সাবজেক্ট যে কোনো জায়গাতে থাকতে পারে। সো হাউ টু ফাইন্ড আউট আ সাবজেক্ট? তখন প্রশ্ন হলো, যদি যে কোনো জায়গায় সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্টকে খুঁজে বার করবো কী করে? আ সাবজেক্ট ইজ অ্যাবাউট হুম দ্য সেন্টেন্স ইজ সেড। সাবজেক্ট হলো এমন একটি অংশ যার সম্পর্কে বাকি কিছু বলা হয়ে থাকে। ইট মাস্ট বি আ নাউন। এটা একটা নাউন হতে পারে। নাউন কি জিনিস? নেম অফ আ পার্সন, অ্যান অ্যানিম্যাল অর আ থিঙ্ক অর এ প্রোনাউন। এই নাউন হচ্ছে কোনো একটা ব্যক্তির নাম, কোনো পশুর নাম বা বস্তুর নাম। এছাড়া নাউন ছাড়াও সাবজেক্ট একটি প্রোনাউনও হতে পারে। প্রোনাউন কি? নামের পরিবর্তে আমরা যে সমস্ত শব্দকে ব্যবহার করি, যেমন হি, শি, আই, উই, ইউ, দে, ইট ইত্যাদি। ইট ক্যান বি আ ওয়ার্ড। এছাড়া নাউন একটা শব্দ হতে পারে, আ ফ্রেজ কিছু শব্দগুচ্ছ হতে পারে, অর এভেন আ ক্লজ এমনকি টুকরো বাক্য বা খণ্ড বাক্য হতে পারে। বাট হোয়াট কাইন্ড অফ ফ্রেজ অ্যান্ড ক্লজ? কিন্তু আমরা জানি, যারা হয়তো একটু ভালোভাবে পড়েছ, দেখবে 3 রকমের ফ্রেজ বা 3 রকমের ক্লজ হয়। নাউন ফ্রেজ অথবা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। কিন্তু এখানে 3 রকমের ফ্রেজ বা ক্লজের কথা বলা হয়নি। সাবজেক্ট কি হতে পারে? সাবজেক্ট সবসময় নাউনই হতে পারবে বা প্রোনাউন হতে পারবে। ঠিক সেইভাবে যদি ফ্রেজ বা ক্লজের কথা বলি তাহলে অফকোর্স নাউন ফ্রেজ অ্যান্ড নাউন ক্লজ। তার মানে নাউন ফ্রেজ বা নাউন ক্লজই বাক্যে সাবজেক্টের ভূমিকা পালন করতে পারে। In short, in grammar, a word, a phrase or clause that performs the action or acts upon the verb is a subject. তো সংক্ষেপে বললে গ্রামারে একটি শব্দ, শব্দগুচ্ছ বা টুকরো বাক্য যেটি কোনো কাজ করে, ঠিক আছে, বা যেটি কোনো শব্দের দ্বারা কোনো কাজ করার মতো কোনো কিছু আরোপ করে, সেটাকে আমরা সাবজেক্ট বলতে পারি। টু স্পিক মোর প্রিসাইসলি, যদি আরও সংক্ষেপে বলতে হয়, ইফ উই সি কেয়ারফুলি হু অর হোয়াট অপারেটস দ্য ভার্ব, দ্য অ্যান্সার ইজ সাবজেক্ট। যদি আরও সংক্ষেপে বলতে হয়, যদি আমরা একটু ভালো করে দেখি যে কে বা কি সেই ভার্বটাকে পরিচালনা করলো, তাহলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে সাবজেক্ট। সো দ্য ফর্মুলা ইজ, সুতরাং এখানে একটা ফর্মুলা আমরা প্রয়োগ করতে পারি, সেটা হচ্ছে সাবজেক্ট সমান সমান হু অথবা হোয়াট যোগ ভার্ব। তার মানে সাবজেক্ট হলো কি, যদি ভার্বকে প্রশ্ন করি যে কে করলো বা কিসের দ্বারা করা হলো, তাহলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে সাবজেক্ট। There is an illusion among the students about verb also. তো ভার্বের সম্পর্কেও ছাত্রদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা অনেক সময় দেখা যায়। Frequently, we are told that a verb is what performs an action. আমাদের অনেক সময় কিন্তু বলা হয় যে ভার্ব মানে হচ্ছে কোনো কাজ করা, মানে ভার্ব মানে এমন কিছু শব্দ যা দিয়ে কোনো অ্যাকশন বোঝাবে। বাট দিস ইজ নট অলওয়েজ দ্য কেস। কিন্তু সবসময় কিন্তু তা হয় না। ভার্ব মানেই যে অ্যাকশন হবে এমন কোনো ব্যাপার নেই। আ ভার্ব ক্যান অলসো ডেসক্রাইব দ্য সাবজেক্ট স্টেট অর পজিশন। একটি ভার্ব কর্তার বা সাবজেক্টের তার অবস্থা বা তার পজিশন, মানে তার দখলে কিছু আছে কি না সেটাও বোঝাতে পারে। In other words, a verb is a word which shows an action, state or position of the subject. সুতরাং অন্য ভাষায় যদি বলি, ভার্ব হচ্ছে একটি শব্দ, যে শব্দ সাবজেক্টের কোনো অ্যাকশন বা কাজ বোঝাতে পারে, স্টেট বা অবস্থা বোঝাতে পারে, অথবা তার অধিকারে কিছু আছে কিনা সেটা বোঝাতে পারে। In the case of action verb, it is easy to find out a subject. তো এইবার যেহেতু বললাম যে ভার্ব দিয়ে
অ্যাকশনও বোঝায়, স্টেটও বোঝায়, পজিশনও বোঝায়। সেই জন্য ইংরেজিতে ভার্বেরও ধরন আলাদা আলাদা আছে, ঠিক আছে? যে ভার্ব দিয়ে অ্যাকশন বোঝায় তাকে অ্যাকশন ভার্ব বলা হয়। তো এবার বলেছে যে অ্যাকশন ভার্বের ক্ষেত্রে খুব সহজেই সাবজেক্টকে বের করা যায়, বিকজ উই ক্যান গেস হু অর হোয়াট পারফর্মস দ্য অ্যাকশন। কারণ অ্যাকশন ভার্বের ক্ষেত্রে আমরা খুব সহজেই অনুমান করতে পারি যে কে বা কি সেই কাজটাকে করলো, সেই অ্যাকশনটাকে সে করলো। একটা এক্সাম্পল দেখিনি, হি হ্যাজ ক্রিয়েটেড আ ইউটিউব চ্যানেল, ঠিক আছে? এখানে ক্রিয়েটেড একটা অ্যাকশন ভার্ব। তো একে যদি আমি প্রশ্ন করি হু হ্যাজ ক্রিয়েটেড দ্য চ্যানেল, ঠিক আছে, কে এই চ্যানেলটি তৈরি করলো, আমরা উত্তর কি পাবো? হি। তাহলে এখানে সাবজেক্টটাকে হি। But in case of linking verbs, which will dominate today's discussion, it is difficult to find out a subject, as in case of linking verbs or copula, there is no action. তো এবার এখানে আমরা অ্যাকশন ভার্ব সম্পর্কে বুঝলাম, কিন্তু আরও এক ধরনের ভার্ব হয় যেগুলোকে লিঙ্কিং ভার্ব বলে, এবং আজকে যে আলোচনা করব তার মধ্যে লিঙ্কিং ভার্বের অনেকটা গুরুত্ব আছে, ঠিক আছে? তো লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে যেহেতু কোনো অ্যাকশন হয় না, সেই জন্য লিঙ্কিং ভার্ব, যাকে কপুলাও বলা হয় গ্রামারে, এই লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে কিন্তু সাবজেক্টকে খুঁজে বের করা একটু কষ্টই হয়। লেটস নো সামথিং অ্যাবাউট লিঙ্কিং অর কপুলার ভার্বস। তো এবার এই সাবজেক্ট বা অবজেক্ট এই বিষয়ে আলোচনা করার পূর্বে এক নজরে দেখে নেওয়া যায় যে লিঙ্কিং বা কপুলার ভার্বস বলতে কি বোঝায়। What is a linking or copular verb? The verb that is used to join or link an adjective or noun complement to a subject is called linking or copular verbs. এখানে কি বলেছে যে একটি ভার্ব, যে ভার্বটাকে ইউজ করা হয় জয়েন বা লিঙ্ক করার জন্য কাদের মধ্যে, অ্যান অ্যাডজেক্টিভ অথবা নাউন কমপ্লিমেন্টের সঙ্গে সাবজেক্টের, ঠিক আছে? মানে হচ্ছে একটি বাক্যে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের সঙ্গে যদি প্রেডিকেট বা ভার্বের অংশে যে অ্যাডজেক্টিভ থাকবে বা যে নাউন কমপ্লিমেন্ট থাকবে তাদেরকে যুক্ত করতে যে ভার্ব ইউজ করা হয় তাদেরকে লিঙ্কিং অথবা কপুলার ভার্বস বলে। এবার এই অ্যাডজেক্টিভ বলতে কি বোঝাচ্ছে বা নাউন কমপ্লিমেন্ট বলতে কি বোঝাচ্ছে এটা সম্পর্কে আর একটু বিস্তারিত জানবে, ভিডিওটা একটু সামনের দিকে আগাতে থাক। All be verbs like am, is, are, was, were, been, become, get are linking verbs. তো সংক্ষেপে দেখবে তোমরা যদি অনলাইনে সার্চ করো বা বইতে ঘাটো, সহজেই লিঙ্কিং ভার্বস বলতে যেগুলো খুব জনপ্রিয় ভার্ব সেগুলো হচ্ছে বি ভার্বের সমস্ত ফর্ম, মানে am, is, are, was, were। এই বিন হচ্ছে কি পারফেক্ট টেন্সের সঙ্গে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শি বিন, বা বিকাম বা গেট, এগুলো হচ্ছে সবই লিঙ্কিং ভার্ব। But there are few more verbs that fall in this category, but their uses are not always as that of linking verbs. এইবার তোমরা গুগলে সার্চ করলে দেখবে যে শুধু এইগুলো ভার্ব নয়, এরকম আরও অনেক ভার্ব আছে যারা এই লিঙ্কিং ভার্বের ক্যাটাগরিতে পড়ে, কিন্তু তাদের ব্যবহার কিন্তু সবসময় লিঙ্কিং ভার্বের মতো হয় না। তার মানে হচ্ছে এই ভার্বগুলোর ব্যবহার কখনো লিঙ্কিং ভার্বের মতো হয়, কখনো আবার অন্যরকম ভার্বের মতো হয়। একটা উদাহরণ দিয়ে দেখি। ফর এক্সাম্পল, আই টেস্টেড দ্য ফুড। এই বাক্যে আই সাবজেক্ট, টেস্টেড ভার্ব এবং দ্য ফুড হচ্ছে অবজেক্ট। আই টেস্টেড দ্য ফুড। এবার এই বাক্যটিকে যদি এইভাবে বলা হয়, দ্য ফুড টেস্টেড ডেলিশিয়াস, খাবারটা খুব সুস্বাদু, তাহলে এইখানে দুটো ভার্বের জায়গাতেই কিন্তু টেস্টেড হচ্ছে ভার্ব। দেখি কি বলেছে, ক্যান ইউ ফাইন্ড আউট এনি ডিফারেন্স বিটুইন দ্য ভার্বস টেস্টেড। তো এই দুটো বাক্যে আই টেস্টেড দ্য ফুড আরেকটি বাক্য হচ্ছে দ্য ফুড টেস্টেড ডেলিশিয়াস, এই দুটো টেস্টেড ভার্বের মধ্যে কি কোনো পার্থক্য দেখা যাচ্ছে? In the first example, I, subject and food, noun are different things. এখানে ভালো করে খেয়াল করো, এই যে প্রথম বাক্যে আই এবং এখানে যে ফুড যেটা নাউন, এই ফুড আর আই কিন্তু এক জিনিস না, কারণ আমি এবং খাওয়ার কখনো এক হতে পারে না। আমি প্রাণী, খাওয়ার হচ্ছে একটা পদার্থ, বস্তু, এটা আলাদা। But in the second sentence, the food, subject and delicious adjective refer to the same thing, food. কিন্তু এই বাক্যটাতে ভালো করে দেখো, এখানে ফুড হচ্ছে সাবজেক্ট, ডেলিশিয়াস হচ্ছে ভার্বের পরে আছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তো এবার এই ডেলিশিয়াস এর সঙ্গে ফুডের একটা সম্পর্ক আছে। কেন? কারণ এখানে কি সুস্বাদু? ফুড সুস্বাদু, তার মানে ডেলিশিয়াস বলতে ফুডকে বোঝানো হচ্ছে। তাহলে এইখানে আমরা এই টেস্টেড ভার্বের মাধ্যমে দেখলাম যে ফুড এবং ডেলিশিয়াস এই দুটোর মধ্যে একটা সম্পর্ক খুঁজে পাওয়া গেল।
সো ইন দ্য সেকেন্ড সেন্টেন্স দ্য ভার্ব টেস্ট ইজ আ লিঙ্কিং ভার্ব। তো এবার এই বাক্যে যেহেতু এই টেস্টেড শব্দের দ্বারা এই নাউন এবং এই অ্যাডজেক্টিভকে যে জোড়া লাগানো হয়েছে, এই ডেলিশিয়াস এবং এই ফুড, এরা একই জিনিসের দিকে ইঙ্গিত করছে। সেটা কি? সেটা জিনিসটা হচ্ছে ফুড। তো যেহেতু এখানে দুজনের মধ্যে মিল আছে, সেই জন্য এইখানে টেস্টেড ভার্বটা একটা লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করছিল। কিন্তু এইখানে যেখানে আই এবং ফুডের মধ্যে কোনো মিল নেই, এখানে কিন্তু টেস্টেড একটা অ্যাকশন ভার্ব হিসেবে কাজ করছিল। এই যে দেখো বলেছে, অ্যান্ড ইন দ্য ফার্স্ট সেন্টেন্স টেস্ট ইজ অ্যান অ্যাকশন ভার্ব। সো ইন আ নাটশেল, এনি ভার্ব দ্যাট টেলস দ্যাট দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য অ্যাডজেক্টিভ অর নাউন কমপ্লিমেন্ট আফটার দ্য ভার্ব আর সেম, ইট ইজ আ লিঙ্কিং ভার্ব। তাহলে এখানে কি বললো? যে সংক্ষেপে বলতে গেলে এনি ভার্ব, যে কোনো ভার্ব দ্যাট টেলস অ্যাবাউট দ্য সাবজেক্ট, যেটা সাবজেক্ট সম্পর্কে বলে, অ্যান্ড দ্য অ্যাডজেক্টিভ অর নাউন কমপ্লিমেন্ট আফটার দ্য ভার্ব আর সেম, ইট ইজ এ লিঙ্কিং ভার্ব। তার মানে হচ্ছে যে কোনো ভার্ব, সেই ভার্বটা যদি এই সাবজেক্ট এবং এইখানে যে থাকবে সেটা অ্যাডজেক্টিভ হোক বা নাউন কমপ্লিমেন্ট হোক, নাউন কমপ্লিমেন্ট কী জিনিস সেটা একটু পরে আলোচনা করব। তো এখানে অ্যাডজেক্টিভ থাক বা নাউন কমপ্লিমেন্ট থাক, এইটুকু তো বোঝা যাচ্ছে যে এটা একটা অ্যাডজেক্টিভ। ডেলিশিয়াস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, সুস্বাদু। তো এইটা অ্যাডজেক্টিভ হোক বা নাউন কমপ্লিমেন্ট হোক, যখন এটার সঙ্গে যখন সাবজেক্টের একটা সম্পর্ক থাকবে, একটা মিল খুঁজে পাওয়া যাবে, তখন যে কোনো ভার্ব এখানে থাক না কেন, সেই ভার্বটাই হচ্ছে লিঙ্কিং ভার্ব। তার মানে অ্যামিজার, ওয়াজ ওয়ার, বিন, এই যে আমরা বি ভার্বের কথা বললাম, এই বি ভার্ব ছাড়াও ইংরেজিতে এরকম অনেক ভার্ব আছে যেগুলোর দ্বারা এই নাউন এবং এই দিককার অ্যাডজেক্টিভ বা নাউন কমপ্লিমেন্টের একটা মিল খুঁজে পাওয়া যায়, তাদেরকে আমরা লিঙ্কিং ভার্ব বলবো। So, don't get confused by searching Google about linking verb as the list is quite lengthy. সেই জন্য এবার যদি লিঙ্কিং ভার্বের কথা শুনে তোমরা ভাবো যে তাহলে গুগলে একটু সার্চ করে দেখি যে লিঙ্কিং ভার্ব কী কী ধরনের হতে পারে, তাহলে দেখবে একটা অনেক বড় লিস্ট বের হয়েছে, ঠিক আছে? এবং সেই লিস্টটা দেখে তোমরা ভাববে যে এখানে এত কম ভার্বের কথা বলা হলো, অথচ গুগলে এত ভার্ব আছে। তো আমি যে বললাম যে লিঙ্কিং ভার্বের লিস্টটা মুখস্থ না করে দেখবে যে কিভাবে কোনো ভার্বের দ্বারা এই সাবজেক্ট আর এই প্রেডিকেটের মধ্যে মিল খুঁজে পাওয়া যায়। যেখানে মিল খুঁজে পাবে সেটাই হচ্ছে লিঙ্কিং ভার্ব। এটা হলো মনে রাখার সহজ উপায়। সো দ্য ফর্মুলা ইজ, তো এখানে একটা ফর্মুলা দেখো, লিঙ্কিং ভার্ব সমান সমান সাবজেক্ট, ভার্ব এবং অ্যাডজেক্টিভ বা নাউন কমপ্লিমেন্ট। তার মানে এই যে ভার্ব, এই উপরে উদাহরণে যে টেস্টেড ছিল সেটা হচ্ছে এই ভার্ব, এবং এখানে যে ফুড ছিল সেটা হচ্ছে এখানে সাবজেক্ট, আর এখানে যে ডেলিশিয়াস ছিল সেটা হচ্ছে এইখানে অ্যাডজেক্টিভ। এটা নাউন কমপ্লিমেন্ট নাও, কিন্তু নাউন কমপ্লিমেন্টও থাকতে পারে। তো এবার যখন এই সাবজেক্ট ঠিক এই নাউন কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভকে বোঝাবে, বা ইনডাইরেক্টলি যখন এই অ্যাডজেক্টিভ বা নাউন কমপ্লিমেন্ট এই সাবজেক্টকেই বোঝাবে, তার মানে যখন একে বোঝাবে বা একে বোঝাবে, ব্যাপারটা যাই হোক, যখন দুজনের মধ্যে একটা মিল থাকবে, তখন এই মাঝখানের ভার্বটা হবে লিঙ্কিং ভার্ব। এটা একটা ফর্মুলা। নাও লেটস লার্ন টু ফাইন্ড আউট সাবজেক্টস ইন দ্য ফলোয়িং ওয়ানস। তো এইবার চলো দেখি, মোটামুটি বোঝা গেল। এবার আমরা সাবজেক্ট খুঁজে বের করবো এই নিচের উদাহরণগুলি থেকে। এক্সাম্পলস, অল দ্য ইয়েলো মার্ক ওয়ার্ডস আর সাবজেক্ট। তো এখানে আমি অনেক পরপর কতগুলো লাইন দেখবো, সবগুলো লাইনের মধ্যে হলুদ মার্ক করা শব্দগুলো সাবজেক্ট হবে, তার সঙ্গে আমি ব্যাখ্যা করে দিব। যেরকম আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে একটা বি ভার্ব, তাহলে এখানে আই, আর এই যে এখানে স্টুডেন্ট, ছাত্র, এটা কারা? এই স্টুডেন্টটা কে? সেটা হচ্ছে আই। এই বাক্যের আই হচ্ছে স্টুডেন্ট, সে নিজের কথাই বলছে, তো সেই জন্য এখানে আই হচ্ছে সাবজেক্ট। পরের উদাহরণে, অ্যান অ্যানোয়িং সাউন্ড আই হার্ড লাস্ট নাইট। ঠিক আছে, এখানে শব্দ, এখানে ভালো করে খেয়াল করবে। অ্যান অ্যানোয়িং সাউন্ড, একটা বিরক্তিকর শব্দ আমি শুনেছিলাম গত রাতে। ঠিক আছে, তো এইবার দেখো সেন্টেন্সটা কিন্তু নর্মালি যেরকমভাবে সাবজেক্ট দিয়ে শুরু হয় সেভাবে সাবজেক্ট দিয়ে শুরু করা হয়নি। ইংরেজিতে অনেক সময় এমফাসাইজ করার জন্য একটু রদল বদল করে বাক্য শুরু করা যায়। তাহলে এবার এই সেন্টেন্সটাতে এই যে হার্ড, এটা হচ্ছে ভার্ব, এই ভার্বটা হচ্ছে কোনো কিছু শোনা। তো আমি যদি হু দিয়ে প্রশ্ন করি, কে শুনলো? ঠিক আছে, অ্যানোয়িং সাউন্ড কি হার্ড শুনলো? মানে এই শব্দটা কি শুনলো? না, কে শুনলো? আমি শুনলাম। তার মানে এই বাক্যে এখানে যদিও আই প্রথমে নেই, তবুও যেহেতু আই এই কাজটাকে পারফর্ম করলো, সেই জন্য আই হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। এবং এখানে হার্ড কিন্তু লিঙ্কিং ভার্ব না। ঠিক আছে, এখানে হার্ড কিন্তু লিঙ্কিং ভার্ব না, কিন্তু তবু যেহেতু এখানে এই আই দিয়ে আমি এই হার্ড ভার্বটাকে কাজ করা বোঝাচ্ছি, সেহেতু এখানে আই হচ্ছে সাবজেক্ট। পরের উদাহরণে দেখি, কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই বাক্যের মধ্যে দেখো
এটা একটা বি ভার্ব। এবার কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী, তাহলে যদি আমি হোয়াট দিয়ে প্রশ্ন করি কি রাজধানী, কলকাতা রাজধানী, তাহলে এই বাক্যে কলকাতা হচ্ছে সাবজেক্ট। আবার পরের বাক্যে দেখো, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। সুইমিংটা হচ্ছে জিরান্ড। তোমরা হয়তো অনেকে জিরান্ডের কথা শুনেছ। জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যুক্ত করে একটা ভার্বাল নাউন তৈরি করা হয়, যে ভার্বাল নাউনটা ঠিক নাউনের মতোই বাক্যে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে বসতে পারে। তাহলে এখানে বলছে যে সাঁতার কাটা হচ্ছে একটা খুব ভালো এক্সারসাইজ, ঠিক আছে। তো এখানে সুইমিংটা হচ্ছে ভার্বাল নাউন বা জিরান্ড, কিন্তু নাউন। তাহলে এখানে যদি আমি হোয়াট দিয়ে প্রশ্ন করি যে কি ভালো এক্সারসাইজ, সুইমিং, সেই জন্য সুইমিংটা হচ্ছে সাবজেক্ট। তারপরে দেখো, রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, ঠিক আছে। এখানেও দেখো রিডিং, এটা হচ্ছে জিরান্ড, নিউজ পেপার, তাহলে কী বলছে, সংবাদপত্র পড়াটা একটা ভালো হ্যাবিট। তো এইবার এই যে রিডিং ভার্বাল নাউন বা জিরান্ডের সঙ্গে আমি যে আবার একটা নাউন যুক্ত করলাম, যেহেতু এখানে দুটো নাউন চলে আসলো, তাই এটাকে বলা হচ্ছে নাউন ফ্রেজ। তো এবার এই নাউন ফ্রেজটাও এই ভার্বের সাবজেক্ট। কী করে, আমি যদি আবার সেই একই ফর্মুলা হোয়াট দিয়ে প্রশ্ন করি যে কি ভালো হ্যাবিট, রিডিং নিউজ পেপার, সেই জন্য এই রিডিং নিউজ পেপার যেটা নাউন ফ্রেজ, সেটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। আরেকটি উদাহরণ, টু সুইম ইজ আ গুড এক্সারসাইজ। সাঁতার কাটা একটা ভালো এক্সারসাইজ। তাহলে এখানে আমরা এবার কিন্তু নতুন একটা শব্দ দেখলাম, টু সুইম। এটাকে কি বলা হয়, ইনফিনিটিভ, ঠিক আছে। আমি এরপরে ভাব নিয়ে একটা বিস্তারিত ভিডিও করব, সেখানে সব রকম ভাব নিয়ে আলোচনা করব। তো সংক্ষেপে পড়লে, কোনো ভার্বের আগে যদি টু বসানো হয় তাহলে সেটা ইনফিনিটিভ হয়ে যায়, এবং ইনফিনিটিভও ঠিক নাউনের মতোই বাক্যের সাবজেক্ট হতে পারে। তাহলে এখানে যদি আমি হোয়াট দিয়ে প্রশ্ন করি যে কি ভালো এক্সারসাইজ, টু সুইম, তাহলে উত্তরটা হচ্ছে টু সুইম, সেই জন্য টু সুইম হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। টু রিড নিউজ পেপার ইজ আ গুড হ্যাবিট, ঠিক একইভাবে দেখো, এইবার এখানে ইনফিনিটিভ ছিল, এখানেও ইনফিনিটিভ আছে, কিন্তু এখানে একটা জিনিস কি জোড়া লাগলো, নিউজ পেপার। আমি এখানে আরেকটা নাউন নিয়ে আসলাম, সেই জন্য এটা আবার কী হয়ে গেল, নাউন ফ্রেজ। তাহলে এখানে ঠিক একই ফর্মুলা, কি ভালো হ্যাবিট, টু রিড নিউজ পেপার, সেই জন্য পুরোটা হচ্ছে এখানে নাউন ফ্রেজ, এবং এই নাউন ফ্রেজটাই এই বাক্যের সাবজেক্ট। এবার দেখো, লাকিলি দে গট দ্য ট্রেন, ভাগ্যক্রমে তারা ট্রেনটা পেল। তো এইবার অনেকে কিন্তু যারা বোঝে না, তারা ভাববে সাবজেক্ট বাক্যের প্রথমে থাকে, তাহলে লাকিলি কেন এখানে সাবজেক্ট হচ্ছে না। তুমি প্রশ্ন করে দেখো, ভাগ্যক্রমে তারা ট্রেন পেল, আমি প্রশ্ন করব কে পেল, হু, উত্তরে কি আসবে, লাকিলি আসবে, আসবে না, আসবে দে, তারা ট্রেন পেল, সেজন্য এই বাক্যে দে হচ্ছে সাবজেক্ট। আরেকটা, হু ইজ গিলটি ইজ নোন টু মি। এবার দেখো, হু ইজ গিলটি, নাউন ক্লজ। এবার আমি প্রথমে বলেছিলাম যে সাবজেক্ট কিন্তু শুধু একটা শব্দ হতে পারে না, একটা ফ্রেজ হতে পারে, একটা ক্লজও হতে পারে। এবারে যে কিন্তু ফ্রেজ বা ক্লজ কী হবে, সেটা অবশ্যই নাউন ফ্রেজ বা নাউন ক্লজই হতে হবে। এবার এখানে দেখো, হু ইজ গিলটি, যারা ক্লজ করেছো, নাউন ক্লজ করেছো, তারা দেখবে যে অনেক সময় নাউনের কিছু কনজাংশন থাকে, লিঙ্কার থাকে, যেগুলোকে যুক্ত করে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি, এবং ওই লিঙ্কার সমেত ওই অংশটা, ওই ক্লজটা হচ্ছে নাউন ক্লজ বা নাউনের মতোই কাজ করবে, ঠিক আছে। যেহেতু নাউন ক্লজ নাউনের মধ্যেই কাজ করবে, এবং একমাত্র নাউন বা প্রোনাউনই বাক্যে সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে। তাহলে এখানে হু ইজ গিলটি ইজ নোন টু মি, ঠিক আছে। হু ইজ গিলটি ইজ নোন টু মি, কে অপরাধী সেটা আমি জানি। তাহলে আমি কি জানি, আমি প্রশ্ন করবো আমি কি জানি, হু ইজ গিলটি, উত্তরে বেরোবে এটা। তাহলে এই পুরো নাউন ক্লজটা এই বাক্যের সাবজেক্ট। ওয়াজ হি দেয়ার ইন দ্য লাস্ট মিটিং। এবার একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে অক্সিলিয়ারি ভার্ব থাকে, বা ডু ডাজ ডিড বা মেইন ভার্ব, এরকম অনেক ফর্মুলা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার, সেটা পরে আলোচনা হবে। এখানে আমরা এমনি দেখে নিই যে এখানেও কিন্তু প্রথমেই কোনো সাবজেক্ট ছিল না, তাহলে আমি সাবজেক্টকে কী করে খুঁজে বের করবো। ওয়াজ হি দেয়ার ইন দ্য লাস্ট মিটিং, সে কি শেষ মিটিংয়ে ছিল, কে ছিল, সে, ঠিক আছে। তাহলে আমি কে দিয়ে যদি প্রশ্ন করি হু দিয়ে, উত্তর কি আসবে, সে, হি। তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে হি। মে গড ব্লেস ইউ, ঈশ্বর তাকে আশীর্বাদ করুক, কে করুক, কে আশীর্বাদটা করবে, গড। তাহলে এই বাক্যে গড হচ্ছে সাবজেক্ট। আর একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, অ্যালাস উই হ্যাভ লস দ্য ম্যাচ, ঠিক আছে। দুর্ভাগ্যক্রমে আমরা ম্যাচটা হেরে গেলাম, কারা হেরে গেল, আমরা, উই। তাহলে উই হচ্ছে সাবজেক্ট। তো এইবার এই প্রত্যেকটা, আমি এতগুলো বাক্য কেন দেখালাম, এখানে সব রকমের বাক্য আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, অপটেটিভ সেন্টেন্স আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে, এবং এখানে আমি সব রকমের শব্দ দিয়ে দেখিয়েছি, শুধু নাউন দিয়ে দেখিয়েছি, জিরান দিয়ে দেখিয়েছি,
নাউন ফ্রেজ দিয়ে দেওয়া আছে, ইনফিনিটিভ দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে নাউন ক্লজ দিয়ে দেওয়া আছে। তো মোদ্দা কথা হচ্ছে যে সহজে যদি বলতে যাই বা সংক্ষেপে যদি বলতে হয়, একটি বাক্যের মধ্যে সে নাউন হোক বা নাউন ফ্রেজ হোক বা নাউন ক্লজ হোক, প্রথম কথা তাকে নাউন হতে হবে বা প্রোনাউন হতে হবে, এবং দ্বিতীয়ত যদি আমি প্রশ্ন করে দেখি যে সেই বাক্যে কে কাজটি সম্পাদন করলো বা সেখানে যদি কোনো লিঙ্কিং ভার্ব হয়, তাহলে সেই লিঙ্কিং ভার্বটাকে কে পরিচালনা করছে, যে উত্তরটা পাওয়া যাবে সেটা হচ্ছে ওই বাক্যের সাবজেক্ট। এবার আরেকটি বাক্য দেখো, ওপেন দ্য ডোর, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, দরজাটা খোলো। এই ধরনের বাক্যে কি হয়, সাবজেক্ট কি আছে এখানে কোথাও? কে দরজা খুলবে বলা আছে? বলা নেই। তো এইখানে কি বলেছে দেখো, নো সাবজেক্ট, মানে এই বাক্যে কোনো সাবজেক্ট নেই। গ্রামাটিক্যালি এদেরকে কি বলা হয়? সাবজেক্ট আন্ডারস্টুড। তার মানে ওপেন দ্য ডোর, এই কথাটা যে বলবে সে নিশ্চয়ই তার সামনের জনকে কথাটা বলেছিল, তার সামনে নিশ্চয়ই কেউ ছিল, কোনো একজন ব্যক্তি ছিল। তো যাকে কথাটা বলল সেই বক্তা জানে তাকে, এবং আমাদেরও বুঝে নিতে হবে যে বক্তা কাউকে বলেছে। তার মানে সাবজেক্টটা এখানে নেই, কিন্তু সাবজেক্টটা আমাকে বুঝে নিতে হবে। তো তার মানে একমাত্র ইম্পারেটিভ সেন্টেন্স আছে যেখানে কোনো সাবজেক্টের উল্লেখ থাকে না, ঠিক আছে, এবং সেটা আমাদেরকে বুঝে নিতে হয়। তো যাই হোক, এখানে কোনো সাবজেক্ট নেই। এইবার হু ইজ প্রেডিকেট, তাহলে আমরা সাবজেক্ট বুঝলাম। এবার আমি একদম শুরুতে বলেছিলাম যে প্রত্যেকটা অর্থবহুল বাক্যের দুটো পার্ট থাকে, একটা সাবজেক্ট, একটা প্রেডিকেট। সাবজেক্ট বোঝা হয়ে গেল, এবার প্রেডিকেট দেখি কী জিনিস। প্রেডিকেট অথবা ভার্ব পার্ট, প্রেডিকেটকে ভার্ব পার্টও বলা হয়। হোয়াট দ্য সাবজেক্ট ডাজ, তো সংক্ষেপে বলতে গেলে যে সাবজেক্ট কি কাজটা করলো, ঠিক আছে। যখন ভার্বকে প্রশ্ন করেছিলাম যে কে কাজটা করলো, তখন উত্তরটা আসে সাবজেক্ট। এবার সাবজেক্টকে দিয়ে আমি প্রশ্ন করলাম যে সাবজেক্ট তুমি কি করলে, যেটা করলো সেটা হচ্ছে প্রেডিকেট বা ভার্ব পার্ট। টু স্পিক প্রিসাইসলি, সংক্ষেপে বলতে গেলে এক্সেপ্ট সাবজেক্ট দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স ইনক্লুডিং ভার্ব ইজ প্রেডিকেট। কি বলেছে? টু স্পিক প্রিসাইসলি, সংক্ষেপে বলতে গেলে এক্সেপ্ট সাবজেক্ট মানে সাবজেক্টকে বাদ দিয়ে দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স, বাক্যের অবশিষ্ট অংশ যার মধ্যে ভার্বও থাকে, সেটাই হচ্ছে প্রেডিকেট, ঠিক আছে। তার মানে সাবজেক্ট বাদ দিলে ভার্ব নিয়ে বাক্যের যা পড়ে থাকলো সেটাই হচ্ছে প্রেডিকেট। নাও উইথাউট ভার্ব হোয়াট রিমেইনস ইন দ্য প্রেডিকেট পার্ট, তাহলে এইবার সাবজেক্ট তো গেল, এবার বললাম যে ভার্ব নিয়ে প্রেডিকেট তৈরি হয়। তাহলে এবার যদি ভার্বটাকে আমি আলাদা করি, তাহলে ভার্ব ছাড়া প্রেডিকেটের মধ্যে আর কি কি থাকতে পারে? ইটস কমপ্লিমেন্ট, ঠিক আছে। তাহলে তার মানে ভার্বের পরে যে অবশিষ্ট অংশটা থাকবে, বাক্যের পরে থাকবে, সেই অবশিষ্ট অংশটাকে আমি কী বলবো সংক্ষেপে? কমপ্লিমেন্ট বলবো। লেটস ডিসকাস অ্যাবাউট কমপ্লিমেন্ট নাও। তো এবার আমরা আলোচনা করে দেখি যে কমপ্লিমেন্ট বলতে কী বোঝায়। কমপ্লিমেন্ট ইন ইংলিশ মেনি সেন্টেন্সেস, ফর এক্সাম্পল আই সিং, বার্ডস ফ্লাই, মে বি মেড আপ অফ জাস্ট আ সাবজেক্ট অ্যান্ড আ ভার্ব। তো এবার দেখবে আই সিং, এই বাক্যে আই সাবজেক্ট, সিং ভার্ব, আমি গান করি, ঠিক আছে। বাক্যের অর্থ সম্পূর্ণ হয়ে গেল। বার্ডস ফ্লাই, পাখিরা ওড়ে, কে ওড়ে? পাখি, এবং ফ্লাই দিয়ে ওরা বোঝাচ্ছে, তাহলে বার্ডস ফ্লাই, বাক্যের অর্থ সম্পূর্ণ হয়ে গেল। তো এবার এই যে আই সিং আর বার্ডস ফ্লাই, এই দুটো বাক্যের মধ্যে শুধু দুটো অংশ আছে, একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা সাবজেক্ট, একটা ভার্ব। বাট সামটাইমস words other than a subject and a verb are required to complete the meaning of the sentence. কিন্তু অনেক সময় দেখা যায় যে একটি বাক্যে এই সাবজেক্ট আর ভার্ব ছাড়াও আরও অতিরিক্ত শব্দের প্রয়োজন হয়ে পড়ে সেই বাক্যের অর্থটাকে সম্পূর্ণ করার জন্য, ঠিক আছে। সিভিল, এবার নিচে দেখি উদাহরণের মাধ্যমে। হি ইনসাল্টেড, সে অপমান করেছিল। ইনসাল্টেড হুম, আমি যদি প্রশ্ন করি সে অপমান করেছিল, কিন্তু কাকে করেছিল? কোনো শব্দ পাওয়া যাচ্ছে না, কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। দে ওয়ার, তারা ছিল। ওয়ার হোয়াট, তারা কি ছিল, ঠিক আছে, কি ছিল, কোনো উত্তর নেই। সাচ সেন্টেন্সেস রিকোয়ার মোর ওয়ার্ডস টু কমপ্লিট দেয়ার মিনিং। তার মানে এই দুটো বাক্য কিন্তু সম্পূর্ণ অর্থবল বাক্য ছিল, কিন্তু এই দুটো বাক্য পুরোপুরি কিন্তু অর্থ প্রকাশ করতে পারছে না, এদের আরও কিছু শব্দের দরকার ছিল এখানে বাক্যের অর্থ প্রকাশ করার জন্য। Those words are called complement in English grammar. তো এই যে এখানে যে আরও কিছু শব্দের প্রয়োজন ছিল যেগুলো এখানে আনা হয়নি, সেই শব্দগুলোকেই গ্রামারে কমপ্লিমেন্ট বলা হয়। সো ইন ব্রিফ, কমপ্লিমেন্ট সমান সমান কমপ্লিট মিনিং অফ আ সেন্টেন্স। সুতরাং আমি যদি সংক্ষেপে বলি, কমপ্লিমেন্ট মানেটা কি? কমপ্লিট মিনিং অফ আ সেন্টেন্স, একটা বাক্যের পুরোপুরি অর্থ।
তার মানে বাক্যে যদি কমপ্লিমেন্ট না থাকে তাহলে বাক্যের অর্থ সম্পূর্ণ হবে না। দেয়ার আর মেইনলি 4 টাইপস অফ কমপ্লিমেন্টস। ইংরেজিতে 4 রকমের কমপ্লিমেন্ট হয়, যদিও এটা আমি বলে রাখি আগে থেকে যে অনেক জায়গাতে এটাকে 5 রকম দেখানো হয়েছে, কোথাও 3 রকম দেখানো হয়েছে। তো ব্যাপারটা একই, অনেকে বিভিন্ন রকমভাবে ক্যাটাগরি এটাকে ফেলে, ঠিক আছে। তো আমি 4 রকমভাবে ভাগ করেছি, এর মধ্যেই সব কিছু নিয়ে আলোচনা করব। তো এই 4 রকম ভাগটা কি? সাবজেক্ট কমপ্লিমেন্ট, ভার্ব কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট অ্যান্ড অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তো বেসিক্যালি এই 4টাই থাকে, এবার এই 4টাকে বিভিন্ন রকমভাবে দেখানো হয়। প্রথমে হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, ভার্ব কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট অ্যান্ড অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তো এবার দেখি এক একটা করে আলোচনা করব। উই অফেন হিয়ার দ্যাট আ সেন্টেন্স ইজ মেড আপ অফ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এইবার আমরা কিন্তু ইংরেজিতে মানে আমাদের স্কুলে বা যেখানেই হোক আমরা কিন্তু অনেকেই সবসময় শুনি যে একটা বাক্য কী দিয়ে গঠিত হয়? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এটা একটা খুব পপুলার লাইন, ঠিক আছে। আমরা ভয়েস চেঞ্জ করার সময় এটা প্রায় শুনি যে একটা সেন্টেন্স গঠিত হয় সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট দিয়ে। বাট ইট ইজ আ মিসকনসেপশন। কিন্তু এটা একটা ভুল ধারণা, এটা একটা মিসকনসেপশন। কেন? বিকজ আ সেন্টেন্স ক্যান বি মেড অফ সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট। এবার অ্যাকচুয়ালি ইংরেজিতে কোনো বাক্যই শুধুমাত্র সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট দিয়ে গঠিত হয় না, ঠিক আছে। কেন গঠিত হয় না? কারণ যে বললাম যে ইংরেজিতে অনেক শব্দ দরকার হয় বাক্যের অর্থকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য। তো সেই শব্দগুলোকে আমি কমপ্লিমেন্ট বলবো। তাহলে অ্যাকচুয়ালি আমাদের বলা দরকার সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট। কেন? তা আলোচনা করব পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক আর শেয়ার করতে ভুলো না।